নির্বাচনের বন্ড, ইলেকট্রাল বন্ডের নামে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি। 2017 সালে যখন পার্লামেন্টে যখন এই আইন পেশ হয়, তখন আমরা সিপিআইএম এর বিরুদ্ধে বিরোধিতা করেছিলাম। আমরা বলেছিলাম এটা হচ্ছে একটা দুর্নীতিকে আইনগত স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা করা, এটা সম্পূর্ণ বেআইনি, সম্পূর্ণ অসাংবিধানিক। আমাদের সেই বক্তব্যকে সেদিন পার্লামেন্টে বিজেপি মান্যতা দেয়নি, বিজেপি সহযোগীরা মান্যতা দেয়নি। আর পশ্চিম বাংলার যে শাসক দল তারাও সেদিন আমাদের এই অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ, সেই প্রতিবাদের পাশে দাঁড়ায়নি। আমরা পার্লামেন্টে রুখতে পারিনি। আমরা এর বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে মামলা করেছিলাম। আমাদের পার্টির যিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড সীতারাম ইয়েচুরি, তিনি মামলা করেছিলেন। সেই মামলাকে 7 বছর ধরে দিল্লির বিজেপির নেতারা ঠেকিয়ে রাখার চেষ্টা করেছিলেন, যাতে এই মামলার বিচারের চূড়ান্ত পর্যায়ে না যায়, যাতে বিচারে রায় না হয়। কিন্তু সত্য তাকে বেশি দিন চাপা দিয়ে রাখা যায় না। সাময়িক সত্যকে চাপা দেয়া যায়, কিছু সময়ের জন্য চাপা দেয়া যায়, কিন্তু সব দিনের জন্য, সব সময়ের জন্য সত্যকে চেপে রাখা যায় না। 7 বছর লেগেছে। 7 বছর পরে আমরা সেই সুপ্রিম কোর্টের মামলায় আমাদের বিচারপতির রায় বেরিয়েছে। সেই রায়ে বিচারপতি আমাদের প্রতিটি কথাকে মান্যতা দিয়ে বলেছেন এই আইন অসাংবিধানিক এবং বেআইনি। শুধু এটা বলেই থেমে যাননি, এই আইনের বলে দেশের কোন কোন শিল্পপতিরা, কোন কোন পুঁজিপতিরা, বড় লোকেরা কত টাকা এই তহবিলে জমা দিয়েছেন, সেই টাকা কোন রাজনৈতিক দলের তহবিলে গেছে, সুপ্রিম কোর্ট তারও নির্দেশ জারি করেন, বলেন এইটাও প্রকাশ্যে জানাতে হবে। স্টেট ব্যাংক, সেখানে এই টাকা জমা পড়তো। দিল্লির সরকার সেই স্টেট ব্যাংককে দিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করান যে এত তথ্য দিতে 90 দিন সময় লাগবে, তার মানে যাতে নির্বাচনের পর্ব পার হয়ে যায়, তারপরে এই তথ্য প্রকাশ্যে আসবে। সুপ্রিম কোর্ট বলল আমরা কি অর্ডার দিয়েছি 3 মাস অপেক্ষা করার জন্যে? 7 দিনের মধ্যে নির্বাচন কমিশনকে সম্পূর্ণ তথ্য দিতে হবে। কড়া ধমকের পরে যা তথ্য দিল, বেরিয়ে এলো, সেই তথ্যের মধ্য দিয়ে যা আমরা জানতে পারলাম, চমকে ওঠার মতন ঘটনা। দেশের হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে এই আইনের বলে। সেই লুট করা টাকা জমা হয়েছে সবচেয়ে বেশি বিজেপির তহবিলে। আর তারপরেই এই লুট করা টাকায় লাভবান হয়েছে যে রাজনৈতিক দল, তারা হলেন পশ্চিমবাংলার শাসক দল। একটা আঞ্চলিক দল হয়ে তারাও হচ্ছে বিজেপির পরেই তারাও হচ্ছে টাকা পেয়েছেন এই লুটের টাকা। কারা টাকা দিয়েছেন? টাকা দিয়েছেন ওষুধ কোম্পানিগুলো, টাকা দিয়েছেন কারা? লটারি কোম্পানিগুলো, টাকা দিয়েছেন কারা? মদের কোম্পানিগুলো। আমাদের ইলেকট্রাল বন্ড নিয়ে আমাদের মাথা ব্যথা ছিল না। যে সংবাদ মাধ্যমে মানুষকে সচেতন করার কথা তারা করলেন না। কিন্তু ভারতবর্ষের কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী, অর্থমন্ত্রী হলো, মোট 3টা দপ্তরের মধ্যে গুরুত্বপূর্ণ দপ্তর হলো অর্থ দপ্তর। সেই অর্থ দপ্তরের যিনি মন্ত্রী নির্মলা সীতারামন, তার স্বামী বিজেপির নেতা ছিলেন, একটা প্রদেশের সভাপতি ছিলেন, তিনি নিজেও একজন অর্থনীতিবিদ। তিনি বললেন ভারতবর্ষের স্বাধীনতার 77 বছরে যত অর্থনৈতিক দুর্নীতি হয়েছে তার সর্ববৃহৎ দুর্নীতি হলো ইলেকট্রাল বন্ড। শুধু এটা বলেই থেমে গেলেন না, বলেন বিশ্বে যত দুর্নীতি হয়েছে, সরকার মদতপুষ্ট দুর্নীতি, সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতি, তার মধ্যে অন্যতম বৃহত্তম দুর্নীতি হলো ইলেকট্রাল বন্ড। আর এই তথ্য প্রকাশ্যে আসার পরে আজ পর্যন্ত বিজেপির নেতারা এর বিরুদ্ধে একটা শব্দ তাদের মানুষের কাছে হাজির করতে পারেননি। এই তথ্য প্রকাশ্যে আসার 1 মাস পরে আমতা আমতা করে প্রধানমন্ত্রী বললেন যে আমরা সুপ্রিম কোর্টের আবার আমরা আপিল করব এই বিচার পুনর্বিবেচনা করার জন্যে। মানুষ জানেন এটা, সুপ্রিম কোর্টে একবার ডিভিশন বেঞ্চে যে বিচারে রায় বেরিয়ে যায় তার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট কেন আন্তর্জাতিক আদালতও আপিল করার আর কোনো সুযোগ থাকে না। এটাই ভারতবর্ষের সংবিধানের সবচেয়ে বড় বাধ্যবাধকতা। বুঝে গেলেন। আর যেদিন এটা মানুষ বুঝে গেলেন, দেশের মানুষ বুঝলেন, সরকার একটা ক্ষমতায় থেকে এতদিন ধরে আমরা শুনছিলাম আমাদের দেশের ব্যাংককে দেউলিয়া করে হাজার হাজার কোটি টাকা নিয়ে যে নীরব মোদী, মেহুল চোকসিরা দেশ ছেড়ে পালিয়ে গেছেন, বিজয় মালিয়ারা পালিয়ে গেছেন বিদেশে, তারা সেখানে গিয়ে বলছেন যে আমরা যে এসেছি আমরা কি সব টাকা নিয়ে এসেছি? আমরা যা টাকা লুট হয়েছে বলা হচ্ছে
তার 33 ভাগ টাকা, 3 ভাগের 1 ভাগ টাকা আমরা নিয়ে এসেছি। বাকি টাকা দেশ যারা শাসন ব্যবস্থা পরিচালনা করছে সেই দলের তহবিলে আমাদের দিতে বাধ্য করা হয়েছে। তারপরেই আমরা বিদেশে চলে আসার ছাড়পত্র পেয়েছি, আমরা ভিসা পেয়েছি, পাসপোর্ট পেয়েছি। উনি বলেছিলেন কোমরে দড়ি বেঁধে উনি বিদেশ থেকে নিয়ে আসবেন, কোমরে দড়ি বেঁধে আনতে পারেননি। তবে এ কথা আমরা আমাদের ইন্ডিয়া মঞ্চ থেকে বলেছি যে ওনার এই দুর্নীতি, উনি গলাবাজি করে যে কথা বলেছিলেন সেই গলাবাজির প্রকৃত অবস্থা হবে যেদিন 4 জুন নির্বাচনের মধ্য দিয়ে এনডিএ জোট তার প্রধানমন্ত্রী ক্ষমতার থেকে চলে যাবেন। তারপরে যে সরকার তৈরি হবে সেই সরকার সমস্ত দুর্নীতি তদন্ত করে প্রকৃত দোষীদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ভারতবর্ষের সংবিধানে যা ব্যবস্থা আছে সেই ব্যবস্থা গ্রহণ করবে। অনেক টাকা ওদের কাছে, দুটো দলের কাছেই লুটের টাকা, ইলেকট্রাল বন্ডের টাকা। তারপরে আমাদের রাজ্যে লুটের তো কোনো শেষ নেই। আমার আগের বক্তারা বলেছেন টাকা আমার আপনার কাছে নেই, টাকা আছে কোথায় সব আপনারা দেখেছেন চোখে। আচ্ছা বলুন তো, বুকে হাত দিয়ে যারা আছেন একসঙ্গে এরকম বান্ডিল বান্ডিল 500 টাকার নোট, 2000 টাকার নোট এর আগে কেউ কখনো দেখেছিলেন? যদি দেখে থাকেন তাহলে চলে আসুন, আমি তাকে মাইক ছেড়ে দিয়ে বলবেন, আমি তাকে মাইক ছেড়ে দেবো, তিনি বলবেন হ্যাঁ তিনি জীবনে এত কোটি কোটি টাকার বান্ডিল তিনি এর আগে কখনো দেখেছিলেন। দেখেছিলেন কখনো? কেউ দেখেছিলেন? দেখলেন কাদের জমানায়? এই জমানায়, সততার প্রতীকের জমানায়। আমি নির্বাচনী বক্তব্যে কখনো জ্ঞান তো ওনার নাম আমি উচ্চারণ করি না, কেন ওনার নাম উচ্চারণ করলে যে শব্দটা নিয়ে আমাদের অনেক আবেগ, সেই শব্দটাকে অপমান করা হয়। আমি ভুল বললাম? নিজের বুকে হাত দিয়ে জিজ্ঞেস করুন, গোটা বাংলাকে কোথায় না নিয়ে চলে গেছে। আর এখানে 10 বছর ধরে এখানে একজন অভিনেতা, তিনি সাংসদ, এবারেও তিনি আবার প্রার্থী, মানুষের কাছে ভোট চাইতে আসছে। জিজ্ঞেস করুন তো, বাম কংগ্রেসের জোট যখন ক্ষমতায় ছিল তখন কে লেখায় কপালেশ্বরী বাঘাই প্রকল্প যে সংস্কারের জন্য যে প্রকল্প অনুমোদন হয়েছিল, প্রায় 600 কোটি টাকা স্যাংশন হয়েছিল, তার 300 কোটি টাকা এসেছিল। সেই টাকা যার হাত দিয়ে কাজ হলো, কতটা কাজ হলো, কতটা চলে গেল, আর বাকি টাকা কোথায় গেল? কেন 10 বছর ধরে আজকে যারা তৃণমূলের হয়ে ভোট চাইতে আসছেন, যিনি সেদিন এখানে মন্ত্রী হিসাবে কাজ করার জন্য দায়িত্ব নিয়ে কাজ করেছিলেন, তিনিও পরবর্তীকালে তিনি তার নিজেকে বাঁচানোর জন্যে তিনি গিয়ে সেই রাজ্যের শাসক দলের কাছে আত্মসমর্পণ করে এখন সেই দলের বড় নেতা, মন্ত্রী এবং গুরুত্বপূর্ণ নেতা পরিণত হয়েছেন। এবং এখানকার কেন সেই প্রকল্প আজও পূর্ণাঙ্গ রূপায়ণ হলো না? যে টাকার কাজ হলো সেই টাকা মানুষ সবটা জানতে পারলো না। কে উত্তর দেবে? উত্তর দিতে হবে তৃণমূল কংগ্রেসের সাংসদকে, উত্তর দিতে হবে তাদের দলের নেতাদের। এই নির্বাচনের মধ্য দিয়ে সেই উত্তর আমরা দাবি করব তাদের কাছে। আমি অনেক জায়গায় বলি, আমাদের মেদিনীপুর ভাগ হতে হতে পশ্চিম মেদিনীপুর এখনো যতটা অবশিষ্ট আছে, সেখানে কয়েকটা জায়গায় কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিসের জন্য বিখ্যাত। আপনাদের সবং কিসের জন্য বিখ্যাত সবাই জানেন। সেই মাদুর শিল্প, তাকে কি করে আরো উন্নত করা যায়, তাকে কি করে বিদেশে রপ্তানিযোগ্য করে তোলা যায়, তার জন্য তার একটা গবেষণা কেন্দ্র, আগের যিনি সাংসদ ছিলেন গুরুদাস দাশগুপ্ত, তার প্রচেষ্টা, আর্থিক সহযোগিতা, তার তহবিলের টাকা রাজ্য সরকারের সহযোগিতায় একটা শিলান্যাস হয়েছিল। আছে নাকি সেই শিলা? আছে নাকি সেই প্রকল্প? গেল কোথায়? সবঙ্গের মাদুর শিল্প গোটা আন্তর্জাতিক ক্ষেত্রে তাকে গুণমানে উন্নত করে গোটা দুনিয়ার মানুষের কাছে সবঙ্গকে হাজির করে দেওয়ার সেই প্রচেষ্টা আমরা বামপন্থীরা, কংগ্রেস বামফ্রন্টের সরকার, কংগ্রেস বামপন্থীদের সমর্থনে কংগ্রেস সরকার যখন দিল্লিতে ছিল, আমাদের প্রচেষ্টায় সেই চেষ্টা আমরা গ্রহণ করেছিলাম, চলে গেল। অনেক জিনিস আমাদের এই অবিভক্ত জেলার মধ্যে, যেমন মাদুর সবঙ্গের বৈশিষ্ট্য, তেমনি একটা মিষ্টি আছে, এই ঘাটাল লোকসভার মধ্যেই সেটা পড়ে, সেটা হচ্ছে ক্ষীরপাই। না, সবটা ক্ষীরপাই এখন আবার আরামবাগ লোকসভায় চলে গেছে। একটা মিষ্টি পাওয়া যায়, এই মিষ্টি গোটা ভারতবর্ষের এক প্রান্ত পর্যন্ত অপর প্রান্ত আমি সব জায়গায় ঘুরেছি, কিন্তু ওই মিষ্টি আর দ্বিতীয় কোথাও সেই মিষ্টি দেখিনি। তার নাম বাবরসা। জানেন আপনারা? কেউ ক্ষীরপাইয়ের বাবরসা কেউ দেখেছেন? দেখেছেন?
কেউ যদি যেয়ে থাকেন, অনেক মেহনত করে তৈরি করতে হয়। এক ফোঁটা করে ঘিয়ের কড়াইয়ে এক ফোঁটা করে পড়ে ফুলের মতন তৈরি হয়, আর সেটা খাওয়ার সময় মিষ্টির রস দিয়ে তাকে খেতে হয়। এই মিষ্টি কোথাও নেই। আমাদের ছিল চেষ্টা যে এই যেগুলো দুষ্প্রাপ্য, যেগুলো এলাকার বৈশিষ্ট্য, সেগুলোকে কি করে গুণমানে উন্নত করে জাতীয় স্তরে আন্তর্জাতিক স্তরে তাকে বিপণনের ব্যবস্থা আমরা করতে পারি। তাতে এই মাদুর শিল্প যেমন এখানে উন্নত হলে মাদুর শিল্পের সঙ্গে যে মানুষ যুক্ত তারা যেমন তাদের মুখে হাসি ফুটবে, ওখানে বাবরসা মিষ্টি শিল্পে যারা যুক্ত তার আজকে সেসব সব বরবাদ হয়ে গেছে। এ রাজ্যে চুরি লুট ছাড়ার কিছু নেই, গোটা দেশ তার বরবাদ করে দিয়েছে দিল্লির সরকার, আর বরবাদ করেছে এরা রাজ্যের সরকার। এই দুয়ের বিরুদ্ধে আজকে আমরা মিলিতভাবে দেশকে রক্ষা করার জন্যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশের সংবিধানকে রক্ষা করা, দেশের সংবিধানের যে মৌলিক বক্তব্য, আমাদের দেশের সংবিধানের মৌলিক বক্তব্যের অন্যতম হলো নানা জাতি নানা ধর্ম নানা ভাষার মিলনভূমি আমাদের এই ভারতবর্ষ। আমাদের এই ভারতবর্ষে আমাদের কোনো জাতি নিয়ে ধর্ম নিয়ে আমাদের কোনো ভাষা নিয়ে কোনো আমাদের পরস্পর বিরোধিতা থাকবে না, কোনো দাঙ্গা হবে না, রক্ত ঝরবে না। আজকে কি দেখছি আমরা? না, সেটা নেই। আজকে প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে ধর্মীয় বিভাজন পরিষ্কারভাবে তৈরি করে দেওয়ার চেষ্টা হচ্ছে।